আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ছায়ের পেছনে গল্প। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তানিয়ার কথা শুনে ভাইয়া যতটা রিয়েক্ট করছে তার থেকে নর্মাল রয়েছে আব্বু আম্মু। তাদের যেন কিছু অস্বাভাবিক লাগছে না। তানিয়া বলল, ভাইয়া আপনার খারাপ লাগতে পারে, তাই তো আগে বললাম। আবিরের কথা বিশ্বাস হবে না। তখন আম্মু বলে উঠলো, তা বৌমা তুমি সব বুঝে শুনে বলছো তো? তানিয়া বলল, আম্মু, আমি সব বুঝে শুনে বলছি, আমি নিজের কানে শুনেছি। আব্বু বলল, তা কি শুনেছ? তানিয়া বলল, আবির যখন রুমে তার ফোন রেখে যায় তখন আমি রেডি হয়ে নিচে আসব, তারপর সব বলে দিব। জানি ভাইয়া এখনো বিশ্বাস হবে না, তবে বিশ্বাস করে আমি একটা কথাও বানিয়ে বলিনি। আর আবির মনে হয় ওখানে গিয়েছে। তানিয়ার মুখে এমন কথা শুনে ভাইয়ার জন্য বিশ্বাস হচ্ছে না তার ছোট ভাই এমন কাজ করতে পারে। আম্মু বলল, তা রফিক বাবা, তোর কি মনে হয় আবির এমন কাজ করবে? ভাইয়া বলল, আম্মু তুমি এমন কথা বলছো, তাও কালকে আসা মেয়ের কথা ধরে আমার পুরো বিশ্বাস আবির এমন কিছু করতে পারবে না। আব্বু বলল, কিন্তু আমরা জানি আবির এমনটা করছে। আব্বুর এমন কথা শুনে ভাইয়া, ভাবি, আন্টি সবাই তো অবাক। একটা বাইরে মেয়ের কথা ধরে নিজের ছেলেকে এমনটা ভাবছে। ভাইয়া বলল, আব্বু তুমিও এমনটা ভাবছো? আব্বু বলল, ভাবছি, কারণ আমার ছেলে কেমন তা তোর থেকে আমি ভালো করে জানি। তখন আম্মু তানিয়া উদ্দেশ্য করে বলতে লাগলো, তা তানিয়া মা, যা বলবা বুঝে শুনে চিন্তা করে বলবা। তোমার একটা কথাতে তোমার পুরো ভবিষ্যৎ জড়িয়ে আছে। তানিয়া বলল, কি কথা আমি বলবো? আম্মু বলল, আমি জানি তুমি যতটুকু জানো তা সত্যি, কিন্তু তুমি পুরোটা কি জানো? এখন বলো, পুরো কথা কি তুমি আবির থেকে জানতে চেয়েছো? তানিয়া বলল, না আম্মু, কিছু জানতে পারিনি, কিন্তু সে কিছু একটা বলতে চেয়েছে, বাট আমি শুনতে চাইনি। উল্টো আমি ওকে তার মুখ আমাকে দেখাতে মানা করেছি, আরও অনেক অপমান করেছি। তানিয়ার এটা ভালো করনি তুমি, আবিরকে ভালোবাসতে, তাই তার পুরো কথা শোনা উচিত ছিল। যাই হোক, এখন মূল কথায় আসি, তুমি কি আমার ছেলের সাথে সারা জীবন থাকতে চাও নাকি তার থেকে মুক্তি, কোনটা? এই কথা শুনে তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলে উঠলো, আম্মু, আমি আবিরকে নিজে চাইতেও বেশি ভালোবাসি। হয়তো সে খারাপ, সে আমার স্বামী, আমি নিজে সর্বোচ্চ দিয়ে তাকে ভালো করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে তখন দেখা যাবে, কিন্তু এত সহজে আমি তার পিছু ছাড়ছি না। তানিয়ার এমন কথা শুনে বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানিয়ার দিকে। তার হয়তো ভাবছে এটা কেমন মেয়ে, স্বামী খারাপ এটা জানার পরও তার সাথে নাকি সংসার করবে। কিন্তু আম্মু তানিয়ার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল, তারপর বলল, তোমার মতো একজন বৌমা পেয়ে আমার অনেক ভাগ্যবান বটেছিল। আমার ছেলেটা ডাবল ভাগ্যবান। এখন তোমাকে কে একটা কথা বলি, আমার ছেলে খুন করায় তাকে খুনি না। আর তানিয়া, তুমি আবিরের কাছ থেকে কিছু না শুনে তাকে অপমান করেছো, এটার জন্য পছাতে হবে। ভাইয়া বলল, আম্মু তোমার কথা আমরা কিছু বুঝতে পারছি না। তানিয়া বলল, আম্মু আমিও কিছু বুঝতেছি না। একবার বলছেন আবির খারাপ, আবার বলতেছেন খুনি নয়, একটু সরাসরি বলেন। তখন আব্বু বলে উঠলো, আমি সব বুঝিয়ে বলছি, আবির সাধারণ ছেলে নয়, আবির হলো আর্মির সিগারেট কমান্ডার, বর্তমান সিনিয়র ক্যাপ্টেন আবির রহমান। আব্বুর মুখে এমন কথা শুনে ভাইয়া, ভাবি, তানিয়া চোখ কপালে। ভাইয়া বলল, আব্বু তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমাদের বোকা ভাবছো? সে এত বড় অফিসার হয়ে আমাদের সাথে থাকতো? আব্বু বলল, তার কাজ ছিল সিগারেট, তার কাজ ছিল ঝুঁকিপূর্ণ, এটা না হয় বুঝতে পারছি, কিন্তু সে ট্রেনিং, চাকরি, ইন্টারভিউ সব কখন দিল? আব্বু বলল, কেন? সে যে মাঝে মধ্যে একা একা ঘুরতে যাওয়ার নাম করে এসব করতো। তাছাড়া তোর নানার বাড়ি বেড়াতে যাবে বলে 6 মাস ট্রেনিং করেছিল। এইসব তোদের কাউকে বলতে মানা করছে, এবং তাকে সেনাপ্রধান ছাড়া কেউ তেমন চিনে না। আর সে 3টা ছেলেকে মারতে হয়তো তারা অপরাধ করছে। এইদিকে তানিয়া এমন কথা শুনে অবাক চোখে পানি চলে আসছে। সে এখন ভাবছে কি করছে এটা। সব কিছু না জেনে আমি আমার স্বামীকে এত বড় অপমান করলাম, ছি। এইদিকে ভাইয়া বলল, আমার ছোট ভাই এত বড় চাকরি করে, অথচ আমি জানি না। আজ বাড়িতে আসুক, দেখাবো মজা। আম্মু বলল, মনে হয় না আরেক সপ্তাহ আসবে, কারণ তোর ভাই একটা মিশনে গিয়েছে, হয়তো আর নাও আসতে পারে। এটা বলে আম্মুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর এইদিকে তানিয়া এই কথা শুনে এক দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো আর আফসোস করতে লাগলো, এটা আমি কি করলাম? না জেনে এত বড় অপবাদ। আবির কি আমাকে ক্ষমা করবে? না, সে আমাকে ক্ষমা করবে না, করলো আমি তাকে মানিয়ে নিব। এইদিকে নিজাম চৌধুরী বলল, শালা রিফাতের বাচ্চা রিফাত, দুধ কলা দিয়ে কাল সাপ পুড়েছিলাম এতদিনে, সামান্য একটা কাজ দিলাম, এটা না করে এখন ফোনই ধরছে না। এইসব ডাইনিং রুমে বসে বসে ভাবছে। এমন সময় বাড়ির দারোয়ান দৌড়ে এসে হাঁপাতে লাগলো। নিজাম চৌধুরী বলল, কিরে এমন কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? যা বলার তাড়াতাড়ি বলে যা। দারোয়ান বলল, স্যার, আমগো গাইডের সামনে একটা বড় টাক করে কারা যেন আমগো লোকেদের মেরে ফেলে চলে গেছে। দারোয়ানের কথা শুনে নিজাম চৌধুরী আশ্চর্য হয়ে বলল, কি আবুল তাবুল বলছিস? দারোয়ান বলল, স্যার আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখেন। এটা বলতে নিজাম
চৌধুরী তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেট পার সামনে গিয়ে দেখে সত্যি তার লোকেদের মৃত লাশ যাদের তার ভাইকে খুঁজতে পাঠিয়েছিল। নিজাম চৌধুরী বলল, সবাইকে দেখছি কিন্তু রিফাত বাচ্চা কই? স্যার, আমি তো এদেরকে দেখছি, রিফাত ভাইকে দেখছি না। তারপর নিজাম চৌধুরী আর কিছু না বলে তার গার্ডদের ইশারা দিয়ে বলতে লাশগুলো সরিয়ে নিল। আর নিজাম চৌধুরী চিন্তায় পড়ে গেলেন। এখন সে কি করবে বুঝতে পারছে না, কারণ সে এখন নিশ্চিন্ত, তার ভাই বিপদে আছে। কি করব, দেশের অবস্থা ভালো না, এখন নিজেও বের হতে পারছে না, মাথায় ধরে না কি করব এখন। এসব ভাবতে ভাবতে তখনই নিজাম চৌধুরী পকেটে থাকা ফোনটা বেজে উঠতে তাড়াতাড়ি করে ফোনটা ধরে বলল, হ্যালো, সব বলেন। টাইগার বলল, শোন, যেমন যেমন বলছে তেমনটা কর। বলেন। এটা বলতে টাইগার নিজাম চৌধুরীকে বলল। তখন নিজাম চৌধুরী বলল, যদি কোনো সমস্যা হয়? টাইগার বলল, হবে না, আমি যেমনটা বলছি তেমনটা কর। বস, একটা সমস্যা হয়ে গিয়েছে, আমার ভাই রকি আর রিফাত দুজন নিখোঁজ। এই কথা শুনে টাইগার বলে উঠলো, ওই কুত্তর বাচ্চা রিফাতকে তোর সাথে রাখতে বললাম না? এখন ভিলেন যদি রিফাতের প্ল্যান জেনে যায় তখন কি হবে? নিজাম বলল, ভুল হয়েছে, আমার ভাই নিখোঁজ ছিল তাই মাথা কাজ করেনি। টাইগার বলল, হয়েছে, আর আদর দেখাতে হবে না, যেটা বলছে সেটা কর, তোকে পুরো প্রোটেক্ট আমি করব। আর তোর ভাইকে নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি, যা কাজে লেগে পড়, আজ রাতের মধ্যে একটা মিশন শেষ হওয়া চাই। ওকে বস। এটা বলে ফোন কেটে দিয়ে নিজাম চৌধুরী তার দলবল ছেলেদের জোরেরভাবে ডেকে সব কিছু খুলে বলল। এদিকে আমি একটা বাসায় উঠলাম, তারপর সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে রেখে স্যারকে মানে সেনাপ্রধানকে কল দিলাম। সেনাপ্রধান বলল, কি জন্য কল দিয়েছো তুমি? আমি বললাম, স্যার ক্ষমা করবেন আপনার কথা না শোনার জন্য, কিন্তু স্যার আমি যেটা করছি সেটা আমার প্ল্যান মতে হলে সব কিছু আমাদের হাতে হবে। সেনাপ্রধান বলল, কি করতে চাও তাড়াতাড়ি বলো। আমি বললাম, স্যার বলছি। এটা বলে স্যারকে আমার প্ল্যান বললাম। সেনাপ্রধান বলল, শুনলাম তোমার কথা, কিন্তু এতে যদি এতে বিপরীত হয় তখন কি হবে? আমি বললাম, স্যার কিছু করতে হলে রিস্ক নিতে হবে। সেনাপ্রধান বলল, তাহলে 80% রিস্ক, সেখান থেকে বের হওয়া সহজ হবে না, তাছাড়া ফোর্সদের ঝুঁকিতে আছে অনেক। আমি বললাম, স্যার জেনুইন প্লেনের মতো গেলে সেখানে কি ফোর্সদের কিছু হবে না? আমার প্লেনের চেয়েও বেশি ক্ষতি হবে, তাই বলছি আমাকে অনুমতি দেন। আমার কথা শুনে স্যার একটু ভেবে বলল, অনুমতি দিব, ঠিক আছে, তবে তুমি তাদের সামনে থেকে গাইড দিবে। আমি বললাম, ওকে স্যার, আমি তো এমনি সামনে থাকবো, তাছাড়া আপনি জানেন আমার বাসা চট্টগ্রাম, এতে সুবিধা আরও বেশি। স্যার বলল, ওকে, ভালো থেকো, আর এখন থেকে কাজে লেগে পড়ো। এইদিকে নিজাম চৌধুরী আদেশ মতো সব মাফিয়া আজ রাতে আক্রমণ করবে সেই এরিয়াটায়, এতে সবাই সবার চামচাদের ভালোভাবে তৈরি করে নিচ্ছে। এইদিকে বস, আপনি কি করতে চান? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কথা শুনে টাইগার একটা হাসি দিয়ে বলল, আমি ঘোড়াও খেতে চাই, আবার আগাও খেতে চাই। লোকটি বলল, তাহলে আমি মাঝখানটা খাবো। আচ্ছা, মাফিয়াটা না হয় বুঝলাম, কিন্তু নিজাম চৌধুরী ওইটা কেন করতে বলছেন? টাইগার বলল, প্রতিশোধ চিনিস? এই প্রতিশোধের আগুন আমার গায়ে প্রতিটা শিরায় শিরায় জড়িয়ে আছে, তাই আমি এমনটা করছি। লিটন বলল, কিন্তু কার উপর প্রতিশোধ নেবেন আপনি? অনেকের উপর লিটন, অনেকের উপর, যাদের সামনে পায় তবে তখন করা থাকে না, বুঝলি? সেই মানুষটা যখন আমার সামনে আসে তখন আমার মাথা রক্ত গরম হয়ে যায়, ইচ্ছে করে তাকে সেখানে মাটিতে পুঁতে ফেলি, কিন্তু পরিস্থিতি আর সময় আমার সাথে চলে না। লিটন বলল, স্যার আপনার শত্রুদের আমাকে মারার সুযোগ দিয়ে দেন, আমি মারবো। এইদিকে আমি আমার প্ল্যান সেট করে সবাইকে আদেশ দিলাম ক্যাম্পে চলে যেতে। এতে করে সবাই চলে গেল আর আমি চলে আসলাম আমার বাসায়। তারপর রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রাফি। রাফি বলল, কিরে হালা, চলে গেলি অথচ একবার বললি না? আমি বললাম, আরে তোদের মাথায় ছিল না। রাফি বলল, তার নাম্বার ওটা বন্ধ কেন? আমি বললাম, আমি কাজ করতেছি তাই বন্ধ। রাফি বলল, ও আচ্ছা দোস্ত, তোকে একটা কথা বলি, প্লিজ না করিস না, প্লিজ প্লিজ। আমি বললাম, আরে কি এমন কথা, বল দেখি। রাফি বলল, দোস্ত আমি না হালার পু বেডিগর মতো ঢং বাদ দিয়ে বল দেখি। আমি বললাম, তা এটা আমাকে না বলে আরো হইকে বল। রাফি বলল, দোস্ত তুই তো জানিস মেয়েদের সামনে গেলে আমার হাঁটু কাঁপে। আমি বললাম, তাহলে আগে হাঁটু কাঁপানো বন্ধ কর, তারপর পীড়িত করিস শালা। রাফি বলল, দোস্ত এমনটা বলিস না, আমি তোকে ছাড়া বাঁচবো না, কিছু একটা কর মামা। আমি বললাম, ওইটা বাসায় গেলে তারপর করতে পারবো, আপাতত আরোহীর নাম্বারটা নিয়ে জানার চেষ্টা কর, সে প্রেম করে নাকি করে না। রাফি বলল, দোস্ত তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, এখন ফোন রাখ, হালা ঘুমাবো। এটা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইদিকে ডাইনিং রুমে বসে দরজার দিকে তাকিয়ে আছে তানিয়া, আর ভাবছে কখন আবির আসবে, কখন ক্ষমা চাইবে, কখন তাকে জড়িয়ে ধরবে। তার এমন কাণ্ড দেখে আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আরে তানিয়া মা, তুমি এখনো বসে আছো কেন?
তানিয়া বলল, আম্মু আমি আবিরের জন্য অপেক্ষা করছি। আম্মু বলল, আরে পাগলি, আবির আসবে না তো, তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো। তানিয়া বলল, না আম্মু তুমি মিথ্যা বলছো, আবির আসবে দেখিও, আর আমি আবির না আসা পর্যন্ত খাবো না। বললো, দেখ পাগলি মেয়ের কথা, আরে আবির মিশনে গিয়েছে, মনে হয় না 4-5 দিনের মধ্যে বাসায় ফিরবে। এই কথা বলতে তানিয়া আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আম্মু ও আম্মু, আবির কি আমাকে ক্ষমা করবে? আমি যে তাকে অনেক কষ্ট দিয়েছি, আবির ক্ষমা না করলে আমার কি হবে আম্মা? আমি আমি তো মারা যাবো আম্মু। আম্মু বলো, আজে বাজে কথা বলবি তো কান লাল করে দেবো থাপ্পড় দিয়ে। আবির ক্ষমা না করলে তাকে বোঝাবি, তাছাড়া উল্টাপাল্টা কিছু করবি না। এখন কান্না থামিয়ে কিছু খেয়ে নি, সে দুপুরে খেয়েছিস, এখনো কিছু খেলি না। তানিয়া বলো, না আমি কিছু খাবো না, যতক্ষণ আবির আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি কিছু খাবো না। আম্মু বললো, আরে এইবার যদি পাগলামি করবি সত্যি থাপ্পড় দিব, বলছি তো আবির আসতে দেরি হবে। এখন যদি না খেয়ে থাকিস আর আবির আসতে আসতে না খেয়ে থাকলে মারা যাবি, তখন আবিরের কাছে কেমনে ক্ষমা চাইবি বল? তাই বলছি খেয়ে নি। আচ্ছা আয় আমি খাইয়ে দেব। এই কথা বলে আম্মু তানিয়ার হাত ধরে তাকে টেবিলে বসে খাওয়াতে লাগলো, আর তানিয়া বাচ্চাদের মতো খেতে লাগলো। এইদিকে অন্ধকার রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে রোকিয়া আর রিফাত, সারা শরীরে রক্ত মাখানো। একজন ভালো মানুষ দেখলে অসুস্থ হয়ে যাবে। তখনই সেখানে আগন্তুকের আগমন। সে বলল, কেরে জিসান, এই ইঁদুরে কিছু বলছে নাকি শুধু মার খেয়ে গিয়েছে? জিসান বলল, ভাই আমি অনেক মারছি কিন্তু হালাই কিছু বলছে না। আগন্তুক লোকটি হাতির কাজ শিয়াল দিয়ে হয় নাকি দেখি, শরবত দে, আমার মেহমানদের দেখছিস না গলা শুকিয়ে গিয়েছে। এটা বলতে জিসান নামক ছেলেটা বুঝে গেল শরবত পানি বলতে লবণ মরিচ মিশানো পানি। তাই ছেলেটা এক হাসি দিয়ে একটা শরবতের মুখ এগিয়ে দিল আগন্তুর দিকে, আর আগন্তুক সেই মুখ হাতে নিয়ে দুইজনের সামনে গিয়ে মুখে ছুঁড়ে মারলো। সাথে সাথে রিফাত আর রকি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আগন্তুক লোকটি বলল, আচ্ছা জিসান, রিফাত তো কিছু বলেনি তাই না? জিসান বলল, ভাই শুধু বলে আমি কিছু জানি না, আমাকে মেরে লাভ নাই। তখনই আগন্তুক লোকটি বলল, ও তাহলে এখানে তাকে আদর করে লাভ কি? এটা বলে আগন্তুক রিফাতের মুখে ঠাস ঠাস করে গুলো করে দিল। আর এটা দেখে রকি ভয়ে জোরে চিৎকার দিয়ে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবা ভাই আমাকে মারবেন না প্লিজ ভাই। এই কথা শুনে আগন্তুক মুচকি একটা হাসি দিয়ে তার গালে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, না 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 বাবু, তোমাকে মারবো না, তোমার সাথে অনেক হিসাব বাকি আছে, তোমাকে কেমনে মারতে পারি বলো? এই জিসান, জি ভাই, এই লাশটাকে ফেলে দিয়ে আয়। এটা বলে আগন্তুক চলে গেল। এইদিকে আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। জরুরি কল হতে পারে তাই ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, কে আপনি? এত রাতে ফোন করে কান্না করার মানে কি? লোকটি বলল, আবির আমাকে ক্ষমা করে দাও। মেয়েটার কণ্ঠ শুনে আমি বুঝে গিয়েছি এটা তানিয়া। আমি বললাম, কে আপনি? কল কেন দিলেন? না জানার ভান করলাম। তানিয়া বলল, আবির তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বউ তানিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর বাড়িতে চলে আসো। আমি বললাম, সরি, আমার মতো খুনি কোনো ভালো মানুষের সামনে বা তার স্বামী হতে পারে না, আমি তো চরিত্রহীন লম্পট খুনি, আমি কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখি না। তানিয়া বলল, প্লিজ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, তুমি যা করছো কোনো ভুল করোনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ এমনটা করিও না। আমি হাসি দিয়ে বললাম, ভালোবাসা যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? তখন মন ছিল না, এখন বলেছিলাম আপনার কোথাও ভুল হয়েছে, বাট আমি আমার কথা বোঝাবার শোনার চেষ্টা করুনি। সো আমি খারাপ একটা মানুষ, আমি কাউকে মুখ দেখাতে পারি না, আর না তো কারোর সাথে কথা বলতে পারি। ভাই আর কখনো বিরক্ত করবে না। এটা বলে ফোন কেটে দিলাম। এইদিকে আমার এমন কথা শুনে তানিয়া কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিল আর আমাকে কল দিতে লাগলো, কিন্তু আমি বারবার কেটে দিচ্ছি। দেখে তানিয়া নিজেকে বলতে লাগলো, এখন কেন কান্না করছিস? যখন নিজের স্বামীকে অবিশ্বাস করছিলি এ কথা কি মনে ছিল না? অপমান করছিলি, তখন এটা ভাবা উচিত ছিল। এখন বুঝ মজা, কাউকে না জেনে শুনে অবিশ্বাস করা মানে। এসব বলতে বলতে তানিয়া ঘুমিয়ে গেল। এইদিকে রাতে বাজে 1টা। এই সময় টাইগারদের নির্দেশ মতো সব মাফিয়ারা লিডারের সাথে সেখানে থাকা মার্ক নামক একজন সভা লিডার বানিয়েছে। তাদের ফোর্স নিয়ে রওনা দিল তাদের মিশনের উদ্দেশ্যে। তার কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেল সেই জায়গায়। জায়গাটার পুরো 1 কিলোমিটার জুড়ে সরকারি সম্পদ হওয়াতে এই জায়গায় পুরো এরিয়া তার কাটা দিয়ে ঘেরাও করা, আর সেখানে গিয়ে নিজেদের পজিশন মতো পুরো এরিয়া ঘেরাও করে ফেললো। তখন একজন তাদের মার্ককে বলল, বস এই দিক দিয়ে কোনো সৈনিক দেখছি না। এইভাবে সবাই একই কথা বলল। এমন কথা শুনে মার্ক টাইগারকে কল দিয়ে বলল, টাইগার এখানে কোনো সৈনিক নেই, আমরা এখন কি করব? এই কথা শুনে টাইগার টেবিল মার্কা একটা হাসি দিয়ে বলল, আরে তাহলে তো ভালো, যাও গিয়ে সে যার যার মতো দখল করে নাও। তারা বলল, ওকে। টাইগারের কথা মতো সবাই খুশি মনে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে
এগিয়ে গেল। এইদিকে টাইগার নিজাম চৌধুরীকে কল দিয়ে বলল, কিরে তোর কাজ কতদূর হলো? নিজাম চৌধুরী বলল, বস আপনার আদেশ পেলে সব কাজ শুরু করে দেব। ওকে গুড, আমার অস্ত্রগুলো সবাইকে দিয়ে দিস। নিজাম বলল, জি বস। গুড, এখন কাজ করতে বল। এটা বলে কেটে দিয়ে নিজাম চৌধুরী তার লোকজনকে বলে, এই সবাই ছদ্মবেশ ধরে সবখানে ছড়িয়ে পড়ো, আর আমার আদেশ পাওয়া মাত্র কাজ শুরু করে দিবি। এইদিকে টাইগার হাসতে হাসতে লাগলো, সাপও মরবে লাঠিও ভাঙবে। এইদিকে মার্কের লোকজন পুরো এরিয়া নিজের দখলে নিয়ে অতি সহজে নিয়ে নিল। একটা চামচা সেখানে ছিল না, কোথায় গিয়েছে তারা কেউ জানে না। মার্ক বলল, আচ্ছা টাইগার কি আমাদের বোকা বানালো নাকি? ওখান থাকা একজন বলে উঠলো, কেন এমন মনে হলো তোর? মার্ক বলল, আরে দেখছিস না এখানে অনেক প্রাকৃতিক সম্পদ থাকার পরও এখানে কোনো গার্ড নেই, কোনো নিরাপত্তা নেই, ব্যাপারটা কেমন যেন লাগছে না? লোকটি বলল, তুমি ঠিকই বলছো, এত বড় একটা জায়গায় গার্ড থাকা দরকার। এই কথা শুনে আরেকজন বলে উঠলো, হতে পরে ওটা প্লেন বা গার্ড সরিয়ে নিয়েছে, তাই বলছে আমাদের গার্ড দে। লোকটা তার কথা বলতে পারলো না, তার আগে লোকটা নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তার সাথে সাথে রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। এটা দেখে মার্ক বলে উঠলো, এটা ওদের ফাঁদ ছিল, তাড়াতাড়ি সবাই যে যার যার পজিশন নিয়ে নাও। এটা বলতে সবাই যার যার পজিশন নিয়ে নিল, কিন্তু কোনো কিছুতে তারা বাঁচতে পারছে না। মার্কের লোক একটা একটা করে মাটিতে লুটিয়ে পড়ছে। সবাই চারপাশে হক চোখে তাকিয়ে কাউকে দেখছে না, এবং কি গুলি কোথেকে আছে সেটাও বুঝতে পারছে না। এমনভাবে কয়েক মিনিটের মধ্যে মার্কের সব লোক মারা গেল। মাটিতে শুধু পড়ে আছে লাশগুলো। মনে হয় এখানে রক্তের বৃষ্টি নামছে এই জায়গায়। এখন শুধু 3 জন বেঁচে আছে, মার্ক সহ আরও 2 জন। তারা বুঝতে পেরে গিয়েছে এখন তাদের মৃত্যু নিশ্চিত। তারপর তারা বাঁচার চেষ্টা করছে। তারা নিরুপায় হয়ে হাত উপরে তুলে আস্তে আস্তে বের হচ্ছে। তারা বলছে, আমরা আত্মসমর্পণ করলাম, প্লিজ আমাদের মেরো না। এসব বলতে বলতে চারপাশে তাকাচ্ছে। এইদিকে আমরা সবাই সবার পজিশন থেকে সব দেখতে পাচ্ছি। তখন আমাকে একজন বলল, স্যার আমরা কি এখন সামনে যাব? আমি বললাম, ওয়েট, এটা ওদের প্লেন হতে পারে। এটা বলে আমি স্নাইপার স্পেশালি 3 জনকে বললাম, তোমরা 3 জন ওদের আশেপাশে মার্ক করে রাখবে, আর সবাই চারপাশে তাকিয়ে দেখবা কেউ লোককে আক্রমণ করছে কিনা। আর আমরা 5 জন তাদের সামনে যাচ্ছি। এই কথা বলে শেষ করতে সবাই বলে উঠলো, ওকে স্যার। তারপর আমরা 5 জন বন্দুক তাক করে তাদের সামনে আস্তে আস্তে যেতে লাগলাম। তারপর আমরা তাদের সামনে চলে গেলাম। আমরা তাদের সামনে যেতেই হঠাৎ করে একজন পেছন থেকে আমাদের আক্রমণ করে বসে, কিন্তু আমরা পিছনে থাকা ফোর্স তাকে গুলি করে মাটিতে লুটিয়ে দিল। আমি যেমনটা ভেবেছিলাম তাই তাদের উদ্দেশ্য করে বললাম, তোরা যদি ভাবিস আমরা শুধু 5 জন তাহলে ভুল। আমরা এখানে কে কোথায় আছে সেটা তোরা নিজেরও ভাবতে পারবি না, তাই নিজেদের ভালো চাস তো বেরিয়ে আয়। কিন্তু আমার কথা কারো কারণ যাচ্ছে না। তখন আবার বলে উঠলাম, আমাদের একজনের কিছু হলে তোরা জীবিত বের হতে পারবি না, আর এটার প্রমাণ ইতিমধ্যে পেয়ে গিয়েছিস। এই কথা বলতে একে একে 5 জন ছেলে বেরিয়ে আসলো হাত উপর করে। তারপর আপনারা 5 জন তাদের চারপাশ ঘিরে বললাম, তোদের বসকে। তখন মার্ক বলে উঠলো, টাইগার। আমি বললাম, এই জায়গা দখল করার উদ্দেশ্য কি তোদের? ওরা বললো, এখানে অনেক অমূল্য সম্পদ আছে, আর এই জায়গায় দখল করে মাইনিং করলে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমি বললাম, তোরা ওর হয়ে কত বছর ধরে কাজ করছিস? তারা বললো, না ওর হয়ে আমরা কাজ করি না, কিন্তু এই জায়গায় দখল করার জন্য আমরা তার সাথে হাত মিলিয়েছি। এদের কথা বুঝতে পারছে এরা টাইগারের ব্যাপারে কিছু জানে না, তাই এরা আমার কোনো কাজে আসবে না। এটা বলে আমার এক ইশারা দিতে সবাইকে গুলি করে মেরে ফেললো। তারপর সবাইকে বললাম, যত পারো এখানে ডিউটি আছে তারা সবাই এই লাশগুলো একে সাথে করে আমার ডিউটিতে লেগে পড়ো, আবার যাদের ডিউটি নেই তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারো। ওকে স্যার। এটা বলে আমি আমার মতো চলে আসলাম। এটা ছিল আমার প্ল্যান, আগে তাদের ভিতরে ঢুকেতে দিব, তারপর বাইরে থেকে আমরা হাইড হয়ে আক্রমণ করব, তারা বুঝতে না পারে। আর এই প্ল্যান আমাদের জন্য আরও সহজ হওয়ার কারণ হলো এরিয়াটা আমাদের ফোর্সের মাথায় সেট আছে। যদি আমরা এরিয়াতে করা সিকিউরিটি দিতাম তাহলে ওরা নিজেদের পজিশন নিয়ে সেম আমাদের উপর হামলা চালাতো। এর ফলে এই জায়গায় তাদের দখলে চলে আসতো, তাও কিছুক্ষণের জন্য, তাও একটু তাদের মতো করে প্ল্যান করলাম, এই আর কি। এইসব বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে স্যারকে কল দিয়ে বললাম, স্যার মিশন সাকসেসফুল। স্যার বলল, গুড আবির, আমি তোমার ওপর বিশ্বাস রেখে ভুল করিনি, আর আমারও বিশ্বাস ছিল তুমি পারবে, তুমি আমাদের গর্ব। আমি বললাম, স্যার এটা তো আমার কর্তব্য। স্যার অনেক ঘুম পাচ্ছে, সকাল হয়ে এলো, আমি একটু ঘুমাবো কেমন? স্যার বলল, ওকে ঘুমাও। এটা বলে স্যারকে কল কেটে দিলাম, আর আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আমার ঘুম আসতেছে না। তার কারণ একটা, আমার মনে হয় টাইগারে এই জায়গা দখল করার মূল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য আরেকটা যেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের বিভ্রান্ত করছে টাইগার, কি তার প্ল্যান। এসব ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। অবাক হলাম, এত রাতে আবার কে কল দিল। আমি ফোন রিসিভ করে কারণীতি অপাশ থেকে বলে উঠলো, কিরে ওই জায়গাটা আমার হাত থেকে বের করে
করে আমার লোকেদের মেরে তুই কি মনে করছিস তুই জিতে গেছিস? তাহলে তুই ভুল ভাবলি। ওটা আমার রাজত্ব হাসিলের একটা প্লেন ছিল। আমি বললাম মানে? সে বলল মানে খুব সোজা, তুই যে লোকগুলোকে মারছিস হয়তো জেনে গিয়েছিস ওরা আমার লোক না, ওরা ওই জায়গায় আক্রমণ করছে আমার সাহায্য, যেটা তোরা আগে জানতি না। আর এটা আমার একটা প্লেন তোদের বোকা বানানোর এবং ওদেরকে মেরে আমার রাস্তা ক্লিয়ার করা। আর বুঝলি না তো বোকা, তোরা তো কিছু বুঝিস না। ওরা হচ্ছে এই দেশের বিদেশে বিভিন্ন জায়গার মাফিয়া, তাদের কারণে আমার ব্যবসা লস যাচ্ছে। তাই তোদের ধারা আমি আমার কাজটা অত সহজেই করিয়ে নিলাম, কারণ আমি জানি ওই জায়গায় সিকিউরিটি কেমন, আর আমি জানি ওইটাকে সিকিউরিটি দেয় ভাই মিস্টার আবির। না 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 মিস্টার সিগারেট আবির, আজ তো পর্যন্ত কেউ দেখতে পায়নি। কাল সকালের জন্য শুভকামনা, অনেক ভালো সংবাদ বাবা ভাই আমার। এই কথা বলে ফোন কেটে দিল, কিন্তু লোকটা কথা শুনে অনেক কিছু বুঝলাম এবং ক্লিয়ার হলাম। হালা আমাদের দিয়ে তার রাস্তা ক্লিয়ার করলো। আর এতটুকু বুঝতে পারছি মালটা আমার চিনে মনে হয়, কিন্তু শেষের কথার আগা মাথা কিছু বুঝতে পারিনি। এসব কথা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে চোখ লেগে আসলো নিজেও বুঝতে পারিনি। এই দিনের সকাল হতে হতেই মিডিয়া উত্তাল, মানুষজন আতঙ্কে আছে। তার কারণ দেশে নামকরা হাসপাতালে সন্ত্রাসী দখল করে নিয়েছে, যেখানে অনেক অবলা নিষ্পাপ শিশু, সাধারণ মানুষ এবং অসংখ্য রোগী তাদের কাছে বন্দী আছে। এদিকে দেশের পুলিশ আর্মি সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হাসপাতালে ঢোকার সাহস করছে না। তার কারণ সন্ত্রাসীরা বলছে কেউ যদি এক পা বাড়ায় তাহলে একজন করে মানুষ মারা যাবে। মেজর নাসির এমন অবস্থা সেনাপ্রধানকে কল দিয়ে বলে, স্যার কি করবো বুঝতে পারছি না, ভিতরে অনেক মানুষ এবং অনেক ডাক্তার আছে, তাদের জীবন আমরা বিপদে ফেলতে পারি না। সেনাপ্রধান বলল, নাসির তাদের কাছে জানার চেষ্টা করো তারা এসব করছে কেন, তারা চাইটা কি। নাসির বলল, ওকে স্যার আমি চেষ্টা করছি। এদিকে সকালে এই খবর শুনে আব্বু আম্মু ভাইয়া তানিয়া চিন্তায় পড়ে গেল, সেখানে আমি আছি কিনা, আমার কিছু হয়েছে কিনা ইত্যাদি। তখনই চিন্তা কাটানোর জন্য তানিয়া আমাকে কল দিতেই অপাশ থেকে বলে আমার ফোন নাকি বন্ধ। এই কথা শুনে তানিয়া আর আম্মু কান্নায় ভেঙে বলল। তানিয়া বলল, আম্মু আব্বু আমার আবিরে কিছু হবে না তো? আবিরে কিছু হলে আমি বাঁচবো না। এদিকে আম্মু বলল, হাই আবির বাবা, তুমি আবিরকে চলে আসতে বলো না, আমার ছেলে ওইসব কাজ করা লাগবে না, আমি আমার ছেলেকে হারাতে চাই না। আব্বু বলল, তোমরা কি শুরু করে দিলা? আব্বুরে কিছু হবে না, এটা আমার বিশ্বাস। কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করো, এটাই ভালো হবে। ভাইয়া বলল, আম্মু তানিয়া তোমরা বেশি চিন্তা করছো, এসব না করে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার ভাই হেফাজতে থাকে। এইদিকে আমি মনে সুখে ঘুমাচ্ছিলাম, তখনই ফোনের আওয়াজের কারণে শান্তিমতো ঘুমাতে পারলাম না। একের পর এক কল আসতে লাগলো। এক পর্যায়ে বিরক্তকর ভাব নিয়ে ফোনটা ধরে বললাম, এই কে রে, এত সকাল সকাল ফোন দিচ্ছিস? ওপাশ থেকে স্যার বলে উঠলো, ঘুমের না, এখন জীবনে 12টা বাজবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আমি স্যারের গলা শুনে এক লাফে বিছানা থেকে উঠলাম। আসসালামু আলাইকুম, সরি আসলে কাল রাতে মিশনের জন্য ঘুমটা একটু বেশি হয়ে আসলো। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির সময় নেই, টাইগার এই হাসপাতাল দখল করে নিয়েছে। আমি স্যারের কথা শুনে চমকে উঠলাম। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।